আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সবাই ভালো থাকো এই কামনা করি। তো গত ক্লাসে আমি কোষ বিভাজনের সংজ্ঞা, প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এবং মাইটোসিস কোষ বিভাজনের যে 5টি পর্যায়, যথা 1 নম্বর প্রোফেজ, 2 নম্বর প্রোমেটাফেজ, 3 নম্বর মেটাফেজ, 4 নম্বর অ্যানাফেজ এবং 5 নম্বর টেলোফেজ, এই 5টি পর্যায়ের কথা উল্লেখ করেছিলাম এবং এই 5টি পর্যায়ের নাম তোমাদের পর্যায়ক্রমে মনে রাখার জন্য বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মাইটোসিস কোষ বিভাজনের এই পর্যায়গুলি সম্পর্কে আমি এখন তোমাদের এক এক করে বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষ বিভাজনের পূর্বে যখন কোষটি বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে, ওই অবস্থায় ওই কোষটিকে বা মাতৃকোষটিকে আমরা বলি ইন্টারফেস কোষ, বা ওই পর্যায়টিকে বলে ইন্টারফেস পর্যায়। ইন্টারফেস পর্যায়ে একটি কোষ এর স্বাভাবিক অবস্থায় অবস্থান করতে আমরা দেখতে পাই। অর্থাৎ ইন্টারফেস পর্যায়ের নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত ছোট থাকে। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলি জড়াজড়ি করে সুতার মতো পেঁচানো অবস্থায় অবস্থান করে এবং এগুলিকে গণনা করা যায় না। তখন সেই অবস্থায় ওই ক্রোমোজোমগুলিকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। এছাড়া কোষের অন্যান্য যে বৈশিষ্ট্য, অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে যে কোষ ক্ষুদ্রাঙ্গ, এগুলি স্বাভাবিকভাবে অবস্থান করতে দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারফেস পর্যায়ের পরে বিভাজন পর্যায় শুরু হয়। বিভাজন পর্যায়ের শুরুতে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে পর্যায়টি, সেটিকে বলা হয় প্রোফেজ পর্যায়। এই প্রোফেজ পর্যায়ে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই সেটা আমি এখন তোমাদেরকে বলছি। 1 নম্বর, এই পর্যায়ে কোষের নিউক্লিয়াসটি আকার অপেক্ষাকৃত বড় হয়। আমরা দেখতে পাচ্ছি কোষের ভিতরে যে নিউক্লিয়াসটি কোষের তুলনায় বেশ বড় আকারে দেখা যাচ্ছে। এছাড়া এই নিউক্লিয়াসের ভিতরে যে ইন্টারফেস অবস্থায় ক্রোমাটিন রেটিকুলামগুলি ছিল, এগুলি ভেঙে ভেঙে গিয়ে নির্দিষ্ট সংখ্যক খণ্ডে পরিণত হয় এবং এক একটিকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি অংশ লম্বালম্বিভাবে বিভক্ত হয়। এক একটা ভাগকে বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমাটিডগুলি পরস্পর সমান্তরালভাবে অবস্থান করতে দেখা যায়। এখান থেকে পানি বিয়োজন শুরু হয়, ফলে ক্রোমোজোমগুলি পেঁচায় যায়, খাটো হয়, মোটা হয়, দৃষ্টিগোচর হয় এবং স্যাফরানিন, কটন ব্লু ইত্যাদি রং দিলে রং ধারণ ক্ষমতা লাভ করে। সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি অংশ রং ধারণ ক্ষমতা লাভ করে। এই সেন্ট্রোমিয়ারগুলি তখন সাদা সাদা অবস্থায় দেখা যায়। এগুলিকে দেখে ক্রোমোজোম গণনা করা যায়। অর্থাৎ একটি নিউক্লিয়াসের ভিতরে যতটি সেন্ট্রোমিয়ার থাকে ততটি ক্রোমোজোম হয়ে থাকে, কারণ একটি ক্রোমোজোমে সাধারণত একটি সেন্ট্রোমিয়ার অবস্থান করতে দেখা যায়। এই পর্যায়ে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস স্পষ্টভাবে দেখা যায়। এটা হলো প্রোফেজ এর বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলতেছি, প্রোফেজের বৈশিষ্ট্যে আমরা কি কি দেখতে পাই। এখানে স্বাভাবিক কোষের মতোই
কোষ প্রাচীর দেখা যায়, কোষ প্রাচীরের ভিতরে কোষ পর্দা দেখা যায়, কোষ পর্দার পরে কোষ পর্দা বা সাইটোপ্লাজম মেমব্রেন, এরপরে সাইটোপ্লাজম দেখা যায়। কিন্তু এগুলির মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। আমরা পরিবর্তনটা লক্ষ্য করব কোথায়? নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের ভিতরে। এই বিভাজন প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াসটা ভাগ হয়। এই নিউক্লিয়াসের ভাগকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের পরে সাইটোপ্লাজম ভাগ হয়, সাইটোপ্লাজম ভাগকে বলা হয় সাইটোকাইনেসিস। তো নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলি দেখতে পাই সেখানে স্পষ্টভাবে সেন্ট্রোমিয়ার দেখা যায় এবং দুটা করে ক্রোমাটিড অবস্থান করতে দেখা যায়। এরা পরস্পর সমান্তরালভাবে অবস্থান করে। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন স্পষ্টভাবে দেখা যায়। তা আমি আবারও বলছি, এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি: কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হয়। 2 নম্বর, পানি বিয়োজনের ফলে জড়ানো সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুগুলি ভেঙে গিয়ে নির্দিষ্ট সংখ্যক কতগুলো সরু সুতার মতো আঁকা বাঁকা অবস্থায় ক্রোমোজোম গঠন করতে দেখা যায়। 3 নম্বর, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়। প্রতিটি ভাগকে বলা হয় ক্রোমাটিড। 4 নম্বর, ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে সংযুক্ত থেকে পরস্পর প্রায় সমান্তরালভাবে অবস্থান করে। 5 নম্বর, প্রোফেজের অগ্রগতির সাথে সাথে ক্রোমোজোমগুলো স্প্রিংয়ের মতো পেঁচায় যায়, খাটো হয়, মোটা হয় এবং রং ধারণ ক্ষমতা লাভ করে। এই পর্যায়ের শেষের দিকে, অর্থাৎ প্রোফেজের শেষের দিকে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস স্পষ্ট দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এই পর্যায়টিকে আমরা প্রোফেজ পর্যায় বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়। প্রোমেটাফেজ পর্যায়ে আমরা একটি কোষকে যেমন দেখি তা তোমাদের সাথে সামনে ছবিসহ দেখানো হলো। এই প্রোমেটাফেজ পর্যায়ে কোষের মধ্যে মাকুযন্ত্র তৈরি হয় বা স্পিনাল অ্যাপাটার্সের তৈরি হয়। যে অবস্থাটা দেখতে পাচ্ছি আমরা কোষের, এটা হলো মাকুযন্ত্র। এখানে দুটা মেরু তৈরি হয়, উপরে মেরু, নিচের মেরু বা উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর মাঝখানের যে স্ফীত অংশ, এটাকে বলা হয় বিষুব অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল। এখানে আর কিছু বৈশিষ্ট্য দেখা যায়। কোষের সাইটোপ্লাজমের ভিতরে যে প্রোটিন থাকে সেগুলির সমন্বয়ে কতগুলি তন্তু বা ফাইবার তৈরি হয়। 2 ধরনের তন্তু বা ফাইবার তৈরি হয়। এই তন্তুগুলির মধ্যে যে তন্তুগুলি এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত এবং কোনো ক্রোমোজোমকে ধরে রাখে না, এই এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলিকে বলা হয় মাকুতন্তু বা স্পিন্ডল ফাইবার। আরেক প্রকারের তন্তু তৈরি হয় কোষের যে সেন্ট্রিওমার থাকে, সেন্ট্রিওমার থেকে এক মেরু এবং সেন্ট্রিওমার থেকে আরেক মেরু পর্যন্ত ক্রোমোজোমকে ধরে রাখে। এইগুলিকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। মাকুতন্তু এবং আকর্ষণ তন্তু 2 প্রকার তন্তু আমরা এই প্রোমেটাফেজ পর্যায়ে দেখতে পাই। আর ক্রোমোজোমগুলি আরও মোটা হয়, খাটো হয়, আরও স্পষ্ট হয়, আরও রং ধারণ ক্ষমতা লাভ করে। এই ক্রোমোজোমগুলি আস্তে আস্তে বিষুব অঞ্চলের দিকে আসতে থাকে, অর্থাৎ চলতে থাকে। এই জন্য এটাকে বলা হয় ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমীয় নৃত্য। অর্থাৎ প্রোমেটাফেজ পর্যায়ে আমরা ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পাই। এছাড়া নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। এখন পুরা বিলুপ্ত হয় না, বিলুপ্ত হতে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেলেই এই পর্যায়ের অবসান ঘটবে
এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ মেটাফেজ পর্যায়ে সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায় এবং মেটাফেজ পর্যায় এর বৈশিষ্ট্য চিত্রসহ দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার ইনবক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি 3টি পর্যায় অর্থাৎ মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 3টি পর্যায় সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা আজকের এই পড়াটি তোমাদের বইয়ের ছবির সাথে মিলায়া পড়তে থাকবে, দেখবে তোমাদের জন্য বোঝা অত্যন্ত সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।